আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের প্রথম চ্যাপ্টার, যার নাম কি জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যের 3 নম্বর লেকচার। এই লেকচারে আলোচনা করব বাংলাদেশের জীববৈচিত্র্য এবং জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। এরপরের লেকচারে আমরা এই অনুশীলনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে আমরা থিওরি নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের প্রথম টপিকে চলে যাই। প্রথম টপিকটা কি? বাংলাদেশের বৈচিত্র্য। এখন বলা আছে কি, সিন্ধু সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ হিসেবে জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশ। এখন এই সিন্ধু গঙ্গা জিনিসটা কি, সেটা আমাদের ডান পাশে বলা আছে। সিন্ধু গঙ্গা সমতল ভূমি, এটা হচ্ছে কি, সিন্ধু গঙ্গা সমতল ভূমি হলো একটি বিরাট উর্বর সমভূমি অঞ্চল, যা পাকিস্তানের একটি অংশ। কি, পাকিস্তানের একটি অংশ। উত্তর পূর্ব কোথায়? উত্তর পূর্ব ভারতের অধিকাংশ এবং প্রায় সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে এর অবস্থান। অঞ্চলগুলোর মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদ ও গঙ্গা নদীর নামে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে। অর্থাৎ কি, সিন্ধু গঙ্গা গঙ্গা অঞ্চল সমতল ভূমি কোন কোন এরিয়া নিয়ে গঠিত? পাকিস্তানের একটা অংশ, উত্তর পূর্ব ভারত এবং সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে। এটা কেন নামকরণ করা হয়েছে? সিন্ধু নদ এবং গঙ্গা নদীর নাম। এবার আসি, বাংলাদেশ সবুজে শ্যামলে ঘেরা এমনই একটি দেশ, যেখানে মাটি, পানি, বনবনানী, প্রাকৃতিক পরিবেশ নানা ধরনের জীবের জীবন ধারণের জন্য উপযোগী। নাতিশীতোষ্ণ আবহাওয়া ও জলবায়ু, উর্বর মাটি, বিষুবরেখার কাছাকাছি অবস্থান। দেখো কোথায় অবস্থান? বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক, অধিক বৃষ্টিপাত আর সবুজ প্রকৃতি এদেশে নানা ধরনের প্রাণী ও জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ। এখন বাংলাদেশের জীবজগতে একটা অভয়ারণ্য, এটার মূল কারণ কি? এই যে উর্বর মাটি, নাতিশীতোষ্ণ জলবায়ু, তারপর কি বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে কি হয়? পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক পায় এবং অধিক বৃষ্টিপাত হয়। এখন তোমাদের এক্সামে আসতে পারে বাংলাদেশে কেন অধিক বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে কি বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে। এবার আসি, সুন্দরবনের সুবিশাল সুবিশাল জীব সম্প্রদায় এবং কক্সবাজার এবং সেন্ট মার্টিনের সমুদ্র গর্ভের জলজ প্রাণী সবই এদেশের জীব সম্পদ। এটা হচ্ছে বিষয়। এবার আসি, বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক সপুষ্পক উদ্ভিদ, মাছ, উভচর প্রাণী, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। দেশের প্রাকৃতিক বনাঞ্চলগুলোর অবস্থানগত কারণে জীববৈচিত্র্যের সম্পদে ভরপুর। কেন? প্রাকৃতিক বন অঞ্চলের অবস্থানগুলোর কারণে বাংলাদেশে এই জীববৈচিত্র্য বেশি দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের বনাঞ্চলগুলোতে 5,000-এর অধিক সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়। কত? 5,000-এর অধিক পরিমাণ সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়। কেবল চট্টগ্রামের বনাঞ্চলে প্রায় 2,260টি উদ্ভিদ প্রজাতি রয়েছে। কোথায়? চট্টগ্রামে কতটি রয়েছে? 2,260টি। এসব উদ্ভিদের মধ্যে রয়েছে কাঠ উৎপাদনকারী উদ্ভিদ, আঁশ উৎপাদনকারী উদ্ভিদ এবং ঔষধি উদ্ভিদ। বাংলাদেশে এখন পর্যন্ত কতটি স্তন্যপায়ী আবিষ্কার হয়েছে? 132টি। পাখি 578টি, 154 প্রজাতির সরীসৃপ, 19 প্রজাতির উভচর জীব শনাক্ত করা হয়েছে। এখন এখানে কিন্তু অনেক সংখ্যা দেখাচ্ছে, তোমার কিন্তু সবগুলো মুখস্থ করা লাগবে না। তুমি জাস্ট এগুলো বেসিক আইডিয়া থাকলে অথবা ধারণা থাকলেই চলবে। ঠিক আছে, মানে কোথায় জীববৈচিত্র্য বেশি দেখা যায়, ঠিক আছে, বাংলাদেশে কেমন জীব থাকতে পারে, এইগুলো সম্পর্কে ধারণা থাকলে চলবে, তোমার হুবহু মুখস্থ করা লাগবে না। এগুলো এক্সামের জন্য অতটা ইম্পর্ট্যান্ট না। বলতো এই যে যে চিত্রটা দেখতেছি, এই চিত্রটা কিসের চিত্র? এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের একটা চিত্র। দেখো এখানে এই যে সুন্দরী গাছের মূল দেখা যাচ্ছে, শ্বাসমূল দেখা যাচ্ছে। আর এখানে কি একটা হরিণ আছে, সুন্দর হরিণ আছে। এটা কোথাকার চিত্র? সুন্দরবন। এবার আসি, এই যে জীব বৈচিত্র্য কিন্তু অনেক রকমের ঝুঁকি আছে এবং আমরা তার প্রতিকার নিয়ে আলোচনা করবো এখন। পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্য মানুষের ব্যবহার এবং অন্যান্য কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে, যা বাস্তুতন্ত্রকে বিশৃঙ্খল করে, এমনকি কখনো কখনো বিনষ্ট করে ফেলে। দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধি সবই জীববৈচিত্র্যের জন্য হুমকি। এই যে পরিবেশ দূষণ হয়, জলবায়ু পরিবর্তন হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই সবগুলোর কারণ কি? সবগুলোর কারণে জীববৈচিত্র্যে প্রচুর হুমকি দেখা যাচ্ছে। এই হুমকি প্রজাতি বিলুপ্তির পিছনে মূল ভূমিকা রাখছে। একসময় শুনতাম বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণ শকুন পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। কারণ কি? এই যে এই হুমকিগুলো, কোন হুমকিগুলো? পরিবেশ দূষণ বেড়েছে, জলবায়ু পরিবর্তন হয়েছে। আগে জনসংখ্যা 7 কোটি ছিল, সেখানে কত হয়েছে? এখন 17 কোটি, 18 কোটি হয়েছে। এইগুলোর কারণে কি হচ্ছে? এই প্রজাতিগুলো বিলুপ্ত হচ্ছে।
দেখা যাচ্ছে ভবিষ্যতে যদি আরো বেশি পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে দেখা যাবে অনেক অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আসি আমরা, কিছু বিজ্ঞানী অনুমান করেছেন যে আগামী শতাব্দীর মধ্যে পৃথিবীর সমস্ত প্রজাতির অর্ধেক নিশ্চিহ্ন হয়ে যাবে। তার মানে কি, কতটা ভয়ঙ্কর! এখন যদি 200 প্রজাতির উদ্ভিদ প্রাণী থাকে, দেখা যাচ্ছে 100 বছরের ভিতর সেটা 100-তে পরিণত হবে, মানে আর বাকিগুলো বিলুপ্ত হয়ে যাবে। এবার আসি, এটা কিসের চিত্র বলো তো? এটা তোমরা কমেন্ট করে জানাবা, এটা কিসের চিত্র, তোমাদের কাজ থাকলো এটা। বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ হলেও এখানে নানান প্রজাতির ঝুঁকির মধ্যে রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, আইইউসিএন। আইইউসিএন এর পূর্ণরূপ কি বলতো? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর তথ্য মতে বাংলাদেশের 23টি প্রজাতির বন্যপ্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন। কতটি বলতো? 23টি। এছাড়াও এদেশের প্রায় 29টি বন্যপ্রাণীর অস্তিত্ব বিপন্ন। মানে কতটা ভয়ঙ্কর চিন্তা করো, 23টা প্রজাতি হুমকির সম্মুখে আছে এবং 29টি প্রজাতির অস্তিত্ব এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। মূলত নগরায়ন, খাদ্য ও বাসস্থানের সংস্থান, ওষুধ ও পরিধেয় বস্তুর উপাদান জোগাড় করার কারণে ধ্বংস করা হচ্ছে জীবের নিরাপদ আবাসস্থল। কেন কেন ধ্বংস করা হচ্ছে? নগরায়নের কারণে, খাদ্য ও বাসস্থানের সংস্থান, ওষুধ এবং পরিধেয় বস্ত্রের উপাদান জোগাড় করার কারণে এই অবস্থা হচ্ছে। এবার আসি, মানব জাতি সকল প্রাকৃতিক সম্পদ যেমন জলাশয়, সমুদ্র, বনাঞ্চল উজাড় করছে সেগুলোর নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট কাজ। এগুলো উজাড় করছে কেন? নিজেদের কাজ মেটানোর জন্য এগুলো উজাড় করতেছে। এর কারণে কি হচ্ছে? অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। যেমন কি দেখো তো, সুন্দরবন, মধুপুর ও ভাওয়ালের গড় সহ বিভিন্ন বনভূমিতে বিদ্যমান প্রাণী ও জীবজন্তু, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে বলতো? সুন্দরবনে। চিত্রা হরিণ, সরীসৃপ, অজগর, বুনো হাঁস, কালো হাঁস, নীলগাই, রাজশকুন, বুনো মহিষ, মিঠা পানির কুমির, ঘড়িয়াল আজ প্রায় বিলুপ্ত হতে হতে চরম হুমকির মধ্যে জীবন ধারণ করছে। দেখো, আগে এক সময় দেখা যেত সুন্দরবনে বিভিন্ন, মানে অনেকটা, অনেকগুলো রয়্যাল বেঙ্গল টাইগার থাকতো, কিন্তু এখন কি দেখা যাচ্ছে? সেগুলো এখন কমে গেছে। কেন কমে যাচ্ছে? এই যে আমাদের, মানে কি বলবো, খারাপ কাজের কারণে। খারাপ কাজগুলো কি? বন অঞ্চল উজাড়। এখন আমরা যদি বন অঞ্চলগুলো ধ্বংস করি, সেক্ষেত্রে বন অঞ্চল তো থাকতেছে না। কোথায় এরা বংশ বিস্তার করবে? কোথায় বাস করবে? এই কারণে কি হচ্ছে? এগুলো জীবন ধারণ হুমকির মধ্যে পড়েছে। বাংলাদেশের প্রায় 39 প্রজাতির প্রাণী হুমকির সম্মুখীন। বন বিজ্ঞানীদের মতে বাংলাদেশে 125টি মতো বৃক্ষ প্রজাতি প্রায় বিপন্ন। মানে কি একটা অবস্থা! এতগুলো প্রজাতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একই বিপন্ন প্রজাতি এবং সেগুলোর আবাসস্থল রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই জীববৈচিত্র্য সংরক্ষণে এখন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। পরিবেশ দূষণ, বন্যপ্রাণী হত্যা করে সেগুলো চামড়া বা হাড় দিয়ে পণ্য তৈরি, তারপরে কি প্রাণী পাচার ইত্যাদি সমস্যার কারণে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হয়েছে। কেন বলতো? এই যে পরিবেশ দূষণের কারণে দেখা যাচ্ছে আমাদের বন্যপ্রাণী কমে যাচ্ছে। তারপরে কি, বন্যপ্রাণী চামড়ার জন্য সেগুলো হত্যা করা হচ্ছে, সেগুলো পাচার করা হচ্ছে। এর কারণে কি, আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের যে প্রয়োজনীয়তা, এটা আমরা খুব খুব অনুভব করতেছি। বিভিন্ন আন্তর্জাতিক, আঞ্চলিক সংস্থা, তারপরে কি সরকারি ও বেসরকারি সংস্থা এবং দেশের বাইরে খ্যাতিমান সংস্থা, জাতিসংঘ, নানা প্রতিষ্ঠান এই জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃদ্ধিকে উৎসাহিত করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রাকৃতিক বনাঞ্চলকে সেখানকার অধিবাসী উদ্ভিদ ও বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে জীববৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে মানুষের গতিবিধি সীমিত রাখা হয়েছে। মানে কি, যে এলাকাকে আমরা অভয়ারণ্য হিসেবে মানে বলতেছি, সেখানে কি হচ্ছে? মানুষের মানে যে, মানে চলাফেরা, এই চলাফেরাকে কি সীমিত করা হচ্ছে। কারণ কি, তারা যাতে সঠিকভাবে বাস করতে পারে, তারা যাতে ভয়ে না থাকে কখন মানুষ এসে হত্যা করবে। ঠিক আছে, এইটার জন্য কি হচ্ছে? মানুষের গতিবিধি সীমিত রাখা হচ্ছে। বাংলাদেশেও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার দেশের বনাঞ্চলের কিছু কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের গাছ আহরণ বন্ধ রাখা ছাড়াও মানুষের সৃষ্ট বনায়নের গাছ আহরণ বন্ধ রাখা হয়েছে। বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে নতুন আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা হয়েছে। এরকম
সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পৃথিবীর অনেক দেশেই জীববৈচিত্র্য রক্ষায় নতুন আশার সঞ্চার হয়েছে। তবে বিজ্ঞানী এবং পরিবেশবাদী সংগঠনগুলো এসব পদক্ষেপকে আরো জোরালো করতে বলেন। শুধু সরকারি উদ্যোগ এক্ষেত্রে যথেষ্ট নয়, বরং সেই সঙ্গে প্রয়োজন মানুষের সচেতনতা। সময়ের সঙ্গে যেসব জীব ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে সেগুলোর হয়তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু সবাই যত্নশীল হলে বর্তমান পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা হয়তো সম্ভব হবে। সেদিকে সবারই মনোযোগ দেওয়া দরকার, তাহলেই হয়তো সুন্দর পৃথিবীর জীববৈচিত্র্য আবার সমৃদ্ধ ও বর্ণিল হয়ে উঠবে। তার মানে কি, আমাদের উচিত এই যে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা এবং আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বোঝা গেছে? তাহলে আমাদের এই যে এত বেশি পরিমাণ জীববৈচিত্র্য আছে, পৃথিবীটা সুন্দর, আরো বেশি সুন্দর থাকবে। এই যে সরকারি বিভিন্ন রকম কাজ, এই কাজগুলো কি বলতো? তুমি যদি তোমার এরিয়াতে একটা অভয়ারণ্য তৈরি করতে পারো এবং সরকারে বন বিভাগে যদি অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে সরকার তোমাকে পুরস্কৃত করবে, জানো? অর্থাৎ মানে সরকার এই যে বন বিভাগকে সংরক্ষণের জন্য কত ভালো একটা উদ্যোগ নিয়েছে, দেখো তোমাকে পুরস্কৃত করছে, যাতে আমাদের এই যে জীববৈচিত্র্যটা টিকে থাকে। বুঝা গেছে? তো আমাদের উচিত কি, সবাই নিজ নিজ জায়গা থেকে আরো বেশি সচেতন হওয়া। আজকের লেকচারে আমরা এতটুকু আলোচনা করলাম, নেক্সট লেকচারে আমরা অনুশীলনী প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।